রাষ্ট্র বা সামাজিক বন্ধনের সূতিকাগার হচ্ছে পরিবার। এই পরিবার কখনো হতে পারে একক পরিবার, আবার কখনো বা একান্নবর্তী পরিবার। এই পরিবারই গড়ে তুলছে প্রজন্ম থেকে প্রজন্ম, যারা নেতৃত্ব দিচ্ছে আজকের পৃথিবীর। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের আজকের এই আয়োজনটা কি নিয়ে। আমাদের আজকের এই আয়োজন সেই সব বর্তমান প্রজন্মদের বিভিন্ন গল্প নিয়ে। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমি নওশিন নাহরিন আমাদের পাক্ষিক আয়োজন প্রজন্ম কথা দেখার জন্য। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট দুজন ব্যক্তি এবং তাদের পরিবার। চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। আমার বাম পাশে আছেন বিশিষ্ট অভিনেতা এবং অনেক জনপ্রিয় একজন অভিনেতা, আমাদের অনেক পছন্দের একজন মানুষ রহমত আলী। এবং আমার ডান পাশে বসে আছেন বিশিষ্ট অভিনেত্রী, জনপ্রিয় একজন অভিনেত্রী এবং সবার পছন্দের ওয়াহিদা মল্লিক জলি। সেই সাথে তাদের দুজন সন্তান, দুটো জুয়েল বলবো, দুটো রত্ন বলবো, কি বলবো সেটা আমরা গল্পের পরই আপনাদেরকে বোঝাবো। আমার ডানে আছে মানে জলি আন্টির পাশে বসে আছে রজত এবং রহমত আঙ্কেলের পাশে বসে আছে সহন। শুরুতেই আমার প্রশ্ন, আন্টির পাশে রজত কেন? মানে সেটা কি রজত বেশি মায়ের সাথে অনেক ক্লোজ এই কারণে, নাকি রজত যেহেতু প্রথম সন্তান আমাকে বেশি পছন্দ করে? সহন ভাইয়া বসেছিল, বললো যে একজন আব্বুর সাথে একজন আম্মুর সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিস ইজ দ্য থিং। ওকে, এই যে দুটো ছেলে আপনার, দুজন রত্নই বলি কারণ ওরা দুজনই অভিনয় শুরু করে দিয়েছে এবং সামনে অনেক অভিনয় করবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আপনারা দুজনই ঢাকা ইউনিভার্সিটির নাট্যকলা বিভাগের শিক্ষক এবং সেই সাথে আপনি চেয়ারম্যানের পদেও আছেন, সেই বিভাগের প্রধান হিসেবে আপনি আছেন। তো আপনাদের সন্তান হিসেবে তারা পড়াশোনাও করছে, অভিনয় করছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা যেহেতু শিক্ষকতার পাশাপাশি অভিনয়টাও করি, তা আমরা অবশ্যই চাইবো আমাদের ছেলে তো অভিনয় করবেই। অভিনয় নিয়ে পড়ুক বা না পড়ুক সেটা হচ্ছে বড় কথা, অভিনয় করবেই। হ্যাঁ, এটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনা তো করতেই হবে, ওটা তো মেইন থিং, তাই না? তো আমি মনে করি সেদিক থেকে আমরা মোটামুটি এখনো স্যাটিসফাইড যে তারা সুন্দরভাবে লেখাপড়াটাও করছে, পাশাপাশি অভিনয়টাও করছে। আচ্ছা, এবার সহন তুমি আমাকে বলো যে বাবা মাকে যখন টেলিভিশন অভিনয় করতে ছোটবেলায় যখন বুঝতে দেখতে, কিংবা বাবা মা মঞ্চে যেতেন, কিংবা রাস্তায় বের হলে মার্কেটে কিংবা কোনো জায়গায় খেতে গিয়েছো, তখন বললো আচ্ছা রহমত আলী, আচ্ছা ওয়াহিদা মল্লিক জলি, তখন তোমার কেমন লাগতো? আব্বু আম্মুর সাথে যখন এমনি বের হই ছোটবেলা থেকে, এরকম গেলে হয় মানে কোনো জায়গায় গেলাম, কেউ এসে আম্মুকে বা আব্বুকে দেখে বলো হ্যাঁ আপনাকে তো টিভিতে দেখেছি বা এরকম, ছোটবেলা থেকে দেখছি তো এখন না এটা আনইউজুয়াল কিছু মনে হয় না, মানে ওটা না হলে বরঞ্চ মনে হবে আনইউজুয়াল। ওই রকমই হচ্ছে আর কি। আচ্ছা, ভাইয়া সম্পর্কে একটু কিছু বলো। ভাইয়ার তোমার কাছে কিরকম? কি তোমার ভাইয়া ফ্রেন্ড, বিরক্তিকর একটা মানুষ, মারামারি করতে ভালো লাগে, কি সেটা বলো। না ভাইয়া বড় ভাই, মানে ফ্রেন্ড, অনেক ফ্রি ভাইয়ের সাথে, মানে এমন না যে মানে মারামারি করতে পছন্দ করি বা দেখতে পারি না। বড় ভাইয়ের মতনই দেখি, ফ্রেন্ড আবার ক্লোজ অনেক, বাট ডিসরেসপেক্টটা মানে মাঝে মাঝে হয়ে যায়, ধরো মেজাজ গরম থাকলে তখন হয়ে যায়, বাট ট্রাই টু অ্যাভয়েড ইট, মানে এটা যাতে না হয়। ওকে রজত, তোমার সামনেই তো সহন অনেক কথা বললো, বাট তোমার পিছনে কি কি বলা হয়েছে তোমার সম্পর্কে সেটাও কিন্তু তোমার জানতে হবে, কি বলো? ওকে, সো সহন, আঙ্কেল, আন্টি সবাই মিলে কিন্তু তোমার সম্পর্কে কিছু না কিছু বলেছে এবং সেই সাথে তোমার বন্ধুরাও। চলো আমরা সবাই মিলে সেটা শুনেও আসি, দেখেও আসি। রজতের যেটা ভালো দিক আমার মনে হয় সেটা হচ্ছে যে, বা দেখেছি এতদিনে, যে সে তাকে কোনো কাজ বললে সে না করে না। রজত খুব সিম্পল, চাহিদাও কম, সবার ভালো করতে চাই, সবার উপকার করতে চাই। রজত অ্যাজ আ পার্সন হি ইজ আ ভেরি নাইস পার্সন, কিন্তু ওর যেরকম অসম্ভব কিপটা। ও অনেক ভার্সেটাইল, খেলাধুলায় ভালো, ড্রাইভিংয়ে ভালো, অ্যাক্টিং তো আছেই। ছোট ভাইয়ের প্রতি যে টেক কেয়ারটা শহনের প্রতি, সেটা খুব ভালো করে। আমার প্রতি অ্যাকচুয়ালি অনেক রেসপন্সিবল, আমার ফ্রেন্ডসদের প্রতি অনেক রেসপন্সিবল। ইজ আ ভেরি নাইস গাই। ভাইয়া অনেক ভালো, কিন্তু গিটার শেখায় অনেক, স্কুল থেকে গাড়ি না থাকলে নিয়ে আসে, আমার বাস্কেটবল প্র্যাকটিস ভাইয়ার গাড়ি যায় নিয়ে আসে, অনেক মানে কাজ করে তো আমার, এই কারণে ভাইয়ার নামে আর কি কিছু বলতে চাচ্ছি না আর কি। খারাপ দিকটার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ওটা হচ্ছে ওর মেজাজ একটু গরম, একটু হট টেম্পার্ড। পড়াশোনায় ভালো কিন্তু পড়তে চায় না। ঘরের লাইট অফ করে না, সারাদিন লাইট জ্বলছে, ঘর থেকে বেরিয়ে গেলে লাইট অফ করে না, মশারি তোলে না, টাঙায় না, সব আমাকে করতে হয়। এটা একটু আফসোসই লাগে যে রজত হচ্ছে গান পছন্দ করে, কিন্তু পছন্দ করে ওয়েস্টার্ন মিউজিক।
আচ্ছা রজত, এবার তোমার কাছ থেকে শুনবো। তোমার বন্ধুরাও বললো, একজন বলল যে তুমি শর্ট টেম্পার্ড, খুব মেজাজি। এটা কি সত্যি? আসলে কি রেগে যাও? না, মাঝে মাঝে একটু আর কি। বন্ধুদের সাথে রাগারাগি বললো মাইজার্ডের ব্যাপারটা যে কিপটা, এটা বন্ধুদের কমপ্লেন। না, আমি যতখানি আর্ন করি আমার নিজের জন্য আর কি জবাই, মানে আমার যেটা পছন্দের জিনিস সেটা কেনার জন্য, তো দেখা যায় যে তাদের উপর একটু কম স্পেন্ড করি। আচ্ছা আচ্ছা, এই জন্য। তারপর ঘুরতে ভালোবাসে, সেজন্য জমাই। আচ্ছা আচ্ছা, তুমি অভিনয় করছো তাই না? আবার তোমার মিউজিক টেস্টের ব্যাপারেও শুনলাম যে আন্টি বললেন যে তুমি মানে হেভি মেটাল খুব পছন্দ করো, যেটা আমার ধারণা মতে আঙ্কেল আন্টি কেউ লাইক করে না। মানে এটা নিয়ে কি কখনো বাসার ভিতরে কখনো হয় যে ও শুনছে হয়তো ফুল ভলিউমে হেভি মেটাল, কিংবা আপনারা খুব মানে মেজাজ গরম করছেন, এরকম কখনো হয়েছে? মেজাজ গরম না, বলি একটু আস্তে দাও, আচ্ছা দরজাটা হয়তো টেনে দিল না। তবে গাড়ির ভিতরে যদি আমরা 4 জন থাকি, ওইটা যখন দেয় তখন আমি বলি যে বাবা ওটা চেঞ্জ করো। আচ্ছা, মানে সফট কোনো না, ইংরেজি গান যেমন আমি বলি ওদের অনেক মেলোডিয়াস সং আছে, অনেক ভালো ভালো, সেগুলো দাও। কিন্তু হা হু হু হা না, আমার ভালো লাগে না। ওকে শাহন, তুমি কি বলবে? তোমার কি হা হি হু পছন্দ না অন্য কিছু? আমার হেভি মেটাল মানে অতটা পছন্দ না, মানে আমার মানে যেটা স্যুট করে কানে ওইটা বেশি শুনি, বা 80s মিউজিক মাঝে মাঝে শুনি, বা হিপ হপ শুনি। হিপ হপই শুনো আর কিছু? আর মেটালটা অত বেশি শোনা। আচ্ছা, এবার আমরা শহনের বন্ধু বান্ধবরা, শহনের ভাই, শহনের বাবা মা শহন সম্পর্কে কি বলেছে সেটা একটু শুনে আসি। কি বলো, যাবো? আচ্ছা, তাহলে আমরা এবার একটু দেখে আসি যে সবাই মিলে শহন সম্পর্কে কি বলেছে। শহনের ছোটবেলা থেকে কোনো টিচার লাগেনি, ও নিজের পড়া একদম ঠিক টাইমলি স্কুল থেকে সেই হোমওয়ার্ক আগে করে রাখে। ইভেন ছোটবেলা থেকে এখনও ও যাই করুক, ও হয়তো সারাদিন খেলাধুলা করে, বাস্কেটবল খেলে, এই খেলে, ওই খেলে, ফুটবল খেলে, বাট পড়াটা ঠিক টাইমে করে। খুব সিরিয়াস পড়াশোনার ব্যাপারে। খেলাধুলা, পড়াশোনা, সঙ্গীত চর্চা এটাও খুব মনোযোগ দিয়ে করে। আমরা স্কুলে সবাই শহনকে আলী বলে ডাকি অ্যাকচুয়ালি। আর এই পর্যন্ত আমাদের 8 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপে আল্লাহর রহমে আমাদের কোনো ঝামেলা হয়নি, ঝগড়াঝাটিও হয়নি। দুষ্টুমি মোটামুটি অত করে না। আলী অনেক সোশ্যাল, ওর মানুষজনদের সঙ্গে অনেক ফাস্ট মিশতে পারে আর অনেক সুন্দর করে মিশতে পারে। ও বাস্কেটবলে বেস্ট বলতে গেলে। ওকে কেউ কোনো কিছু যদি প্রতিশ্রুতি দেয় যে এটা তোমাকে করে দেবো, ও কিন্তু ওটা ভুলে না। সে নিজেকে অনেক বড় ভাবে, সে মানে তার বয়স অনুযায়ী সে একটু বেশি পেকে গেছে। শহন একটু মুডি, একটু জেদি, একরোখা। ও একটু তাড়াতাড়ি রেগে যায়। ফান পার্সন, মানে এখন যদি কেউ স্যাড হয়ে থাকে যে আলীকে দিয়ে দিল, হাসতে হাসতে পড়ে যাবে। মানে খুবই মজার, খুবই হাসায়, আর নিজেও অনেক হাসে, ওরে দেখে আরো হাসি আসে। আচ্ছা, তোমার ফ্রেন্ডসদের কমেন্ট থেকে যাই যে তোমার ফ্রেন্ডসরা তোমাকে অনেক পছন্দ করে, এবং একজন তো বলে যে আল্লাহর রহমতে 8 ইয়ার্স এর ফ্রেন্ডশিপে কোনো প্রবলেম হয়নি। সো মানে তোমার কাছে তোমার ফ্রেন্ডস কিংবা ফ্রেন্ড লাইফটা এটা তোমার কাছে কি? আমরা তো স্কুল থেকে সবাই মানে ছোটবেলা থেকে একসাথে সবাই পড়ছি, অনেক ভালো ফ্রেন্ড, এনজয় করি। আমাদের মধ্যে মানে ঝগড়াটা আসলে মানে লাগে, লাইক কখনো এমন কোনো ঝগড়া লাগেনি যে অনেক বড় ঝগড়া লাগছে। অবভিয়াসলি ফ্রেন্ডসদের মাঝখানে ঝামেলা হয়, থাকবেই, এক্স্যাক্টলি একটা এক্সটেন্ড পর্যন্ত, এমন না যে নাথিং সিরিয়াস। আচ্ছা, শহন বাবা মা যা যা বলেছে সেটা নিয়ে বলবো যে একটা সিরিয়ালে ও তোমার ছোটবেলা, তুমি বড়বেলাটা করেছো, এটা সম্পর্কে একটুখানি বলো। তোমার কাছে কেমন লেগেছিল যখন এই অফারটা এসেছিল? এই নাটকটা ছিল হচ্ছে মানব জমিন, মুরাদ পারভেজের। তো নাটকটা এনটিভির জন্যই। তো ফার্স্টে তো স্ক্রিপ্ট শহনের কাছে নিয়ে আসলো। আচ্ছা, তো তখন আমাকে কিছু বলেনি আর কি। তো শহন ওইটা করা স্টার্ট করার মানে পরে আমাকে বললো যে এটাই কিন্তু মানে বড় হয়ে তুমি হবা। আচ্ছা, তখন ওইটা আমার খালি অনেস্টলি করার টাইমে আমার খালি মনে হতো শহন কি আমার থেকে ভালো করলো। কারণ মানে অনেকেই কিন্তু ওইটা বলছে যে আমার থেকে বলে ভালো করেছে। তুমি কিছুক্ষণ আগে বলেছো যে ও নিজেকে অনেক বড় ভাবে, একটু বেশি পেকে গেছে বয়স তুলনায়। তোমার অভিনয় দেখে ওর কি মনে হয়েছিল? হ্যাঁ, ওর অভিনয় ন্যাচারাল না? আচ্ছা, আর শহন তুমি বলো, ভাইয়ার অভিনয় ওই সময়টা তোমার কি মনে হয়েছিল যখন ভাইয়া করছিল তোমার বড়বেলা? ওইটা পুরো ডিফারেন্ট একটা ক্যারেক্টারটাই পুরো চেঞ্জ হয়েছে। ওর মানে ওই টাইমটা পর্যন্ত ছিল যে মানে ওর এই চুপচাপ, আর আমার টাইমটাতে পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে না, কিন্তু তাতে মানে
কেমন লেগেছিল, কেমন করেছিল আমার মনে হচ্ছে As an সেই actor, জায়গাটা how as is an Rajat? actor, yes. আমি ফার্স্ট এপিসোড যখন থেকে ভাই দেখি মারছে একটা লোক, অ্যাগ্রেসিভ লেগেছিল অনেক। অ্যাগ্রেসিভ, আচ্ছা ওকে। আচ্ছা এবার বাবা মা সম্পর্কে, মানে আপনাদের দুজন সম্পর্কে রজত সহন কিছু একটু বলেছে, আমরা সেটা একটু দেখে আসি। দেখি কি বললো। আব্বু আম্মুর দুজনেরই পজিটিভ নেগেটিভ সাইডগুলো তো আছেই। আব্বুর পজিটিভ সাইড বেশি মন অনেক বড়, মানে আমাদেরকে কিছু না দিতে চাইলেও মানুষ যা চাই তাই বিলিয়ে দেয় আর কি। আমি হয়তো টাকা চাইলাম 100 টাকা, আমাকে দিবে না, কিন্তু ড্রাইভার যদি 1000 টাকা চাই ড্রাইভারকে দিবে। আব্বু আসলে রাগী, এমনি আদর করে। আম্মু কখনো মানে অত মেজাজ টেজাজ নাই। ছোটবেলা থেকে আব্বু আম্মু আর কি আমাদের প্রতি অনেক লিবারেল। আম্মু হয়তো টিভিতে বেশি মানে ক্যারেক্টারগুলা যেগুলা অ্যাক্টিং করে টিভিতে, ওইগুলাতে হয়তো আম্মুর ক্যারেক্টারগুলো একটু বেশি রাগী, কিন্তু আসলে আম্মু বাসায় মানে একদমই রাগী নয়। আম্মুর মাথা ঠান্ডা, আম্মু কখনো ওইরকম এক্সাইটেড হয়ে যায় না। আমরা যদি কিছু করি সবচেয়ে বেশি এফেক্ট পড়ে আম্মুর উপর, কারণ আম্মু বেশি ইমোশনাল। আমি আর শহন যদি মারামারি করি দেখা যায় আম্মু কেঁদে ফেলে। আর আব্বু আসলে অনেক লেজি, যেটা মানে আব্বু শুয়ে আছে রুমে, রিমোটটা লাগবে, রিমোটটা হয়তো মানে একটু হেঁটে গেলে পাশে বাম দিকে, আমাকে অন্য রুম থেকে ডাকবে, ডেকে বলবে রিমোটটা দিতে। সকালবেলায় ঘুম থেকে উঠবে, উঠে চিল্লায় রজত শোন আস্তে কথা বলো, তোমার মা অসুস্থ, ঘুম থেকে উঠে যাবে, এরকম বলে দেখা যায় চেয়ার একটা তুলে দাম করে এখানে রাখলো, মানে নিজে ওই আওয়াজে দেখা যায় আম্মু ঘুম থেকে উঠে যায়। আর ওদের দুজনেরই কথা হচ্ছে যে আম্মুর রাগ নেই, আব্বু একটু এক্সাইটেড বেশি। আসলে কি তাই আন্টি? হ্যাঁ ঠিকই বলেছে, আর ধৈর্য অনেক। ধৈর্য অনেক। ঠিকই বলেছে। তবে আমি যে রাগটা করি সেটা কিন্তু মানে অহেতুক না, ভালোর জন্য। আর ও ভুলেও যায়, ও চট করে ভুলেও যায়। আর আমার সকালবেলার কথা যেটা রজত বললো সেটা হচ্ছে আসলে ঠিক। আমি খুব ভোরে উঠি, হাঁটাহাঁটি করে বাড়িতে যখন ফিরি তখন আমি দেখি যে ও সব কিছু এলোমেলো, আচ্ছা চেয়ার, ডাইনিং টেবিলের চেয়ার ওইখানে, ওটা ওইখানে, এইসব মানে তখন কাজের লোকও ঠিক করে না, ওরা তো করেই না। আগে আরো প্রবলেম হতো, ছোট বাসা ছিল, মানে তখন আব্বু হাঁটলেও ধরো আমরা ঘুম থেকে শুনতে পেতাম। এখন তো বড় বাসার জন্য এখন আর ওই প্রবলেমটা হয় না। তাহলে এখনই তো তুমি বললে, এটা তো বলা উচিত হয়নি। আচ্ছা আরেকটা জিনিস বললো যে আব্বু অনেক লেজি, আঙ্কেল এটা কেন? ওইটা শহন বললো। শহন কেন বললো আমি বুঝলাম না, এটা ঠিকই আছে। না এটা আমি একটু এক্সপ্লেন করি। রহমত সমস্ত কাজ বাড়ির, মানে ওর কোনো ভাগাভাগি নাই, কিন্তু এটা মেয়েদের কাজ যতক্ষণ তাকে কাজ করবে, কিন্তু বিছানায় বসার পর আর উঠতে আর উঠবে না। মানে হয়তো ফোন করবে পাশের ঘরে, রজত আসলো, তারপরে জানালাটা খোলো, পর্দাটা সরা, আবার যাবে, তখন বলবে ওই চিরুনিটা দাও, ফ্যানের সুইচ অন করো, আবার চলে গেলাম, আবার ডেকে বলবে ফ্যানের মানে স্পিডটা একটু বাড়াও। এই জন্য বলছি ভাইয়া বাসায় থাকে না, ভাইয়া বেঁচে যায়, বাসায় থাকে না। বাসায় থাকো সবকিছু তোমাকে আমি করতে বাসায় হয়। থেকে আমাকে সব সময় থাকে, দিনে এতবার ডাকে, তারপর বলে ডাকলে শোনো না, একদমই পরে ইমোশনাল ডায়লগ দেয় যে একদমই ভালোবাসিস না, ডাকি বাপ ডাকে শুনিস না। এটা নিয়ে 10 বার আসলাম, 11 বার আসার পরে আসলাম না বলে বলতেছে যে ইমোশনাল ডায়লগ দেয়, একদম ভালোবাসি না। আচ্ছা আঙ্কেল, এই যে এত ব্যস্ততা, ইউনিভার্সিটিতে পড়াতে যেতে হয়, তারপরে শুটিং, এই যান্ত্রিক জীবন, শত ব্যস্ততার ভেতরেও ফ্যামিলিতে এত মজা, এত হাসি, এত ঠাট্টা, কিভাবে? একটাই কারণ, সেটা হচ্ছে আমরা খুব শেয়ারিং, পুরো ফ্যামিলিটা কিন্তু আমরা শেয়ারিং। জলিকে একটু আগে বললো না যে কোনটা মেয়ের কাজ কোনটা ছেলের কাজ, ওটা আমার মধ্যে তো নাই। যেমন অধিকাংশ সময় আমার বাসায় কাজের লোক থাকে না, আচ্ছা আমি করি কি, আমি যেহেতু ভোরবেলা উঠি, থালা বাসন ধোয়া, ঝাট দেওয়া, এগুলো করে ফেলি আমি। ও একটু অনেক রাত পর্যন্ত রান্না করে, ওকে রেস্ট দিই। আবার যেমন রজত শহন, যেদিনকে ছুটির দিন আমি জাগাই না, ওরা যতবারে ঘুমা, কোনো অসুবিধা নেই। আবার শেয়ারিংয়ের জায়গা ঠিকই, আমি যখন বলি রজত তুমি ওই যে, আমি যখন গাড়ি নিয়ে ওকে আনতে পারি না স্কুল থেকে, আমি রজতকে বলি বাবা তুমি একটু আনো, বললাম ইয়েস কোনো প্রবলেম নেই, ও নিয়ে চলে আসলো, আবার দিয়ে আসলো।
এই যে শেয়ারিং গুলো মানে এবং কাজের বাড়ির ছোট sharing, ছোট কথার শেয়ারিং, কথার sharing। সমস্ত কথাই সবাই হ্যাঁ। ঘরে ফিরে সবটা বলিস। আচ্ছা আন্টি, বাট আপনার কি কখনো মনে হয়েছে যে না আসলে আমি যদি কাজ না করতাম, অভিনয় না করতাম কিংবা ইউনিভার্সিটিতে না পড়াতাম, তাহলে হয়তো রজত আর সহনকে কোয়ালিটি টাইমটা আরো বেশি দিতে পারতাম? এটা কি কোনোদিনও মনে হয়? তা হয়তো পারতাম, তবে ওরা যা আছে ঠিক আমার কাছে এখন পর্যন্ত ভালো আছে তো। ঠিকঠাকই আছে। হ্যাঁ। আর ওদেরও তো একটা স্পেস দরকার, ওদেরও তো একটা জগৎ, ভাবনার জগৎ। সবসময় মা মা এটাও আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে দেখি, হয়তো বাচ্চারা পড়ছে সেখানেও মা বসে পড় পড়। আমি তো ওইভাবে মানুষ করিও নি ওদের। এমন কিছু এখনো ঘটেনি যে আমার মনে হবে যে আমি যদি থাকতাম তাহলে এটা হতো সবসময়, না। তাহলে আমার বাচ্চাদের এটা হতো না। ওরা তো এখন পর্যন্ত ঠিকঠাক আছে, ইনশাআল্লাহ সামনেও ঠিকঠাক থাকবে। আচ্ছা, ঘুরতে যাওয়া হয় চারজনে মিলে ভ্যাকেশন? প্রচুর, তাই না? সুযোগ পেলেই আমি জলি রজত সন সুযোগ পেলেই বেরিয়ে যাই। ও যখন দার্জিলিংয়ে পড়তো তখন তো দার্জিলিংয়ের পুরো বেল্টটা আমরা ঘুরেছি। আচ্ছা, পুরো বেল্ট, সিকিম, কালিম্পং এগুলো ঘোরা, তারপরে শিলং গেলাম, তারপরে কিছুদিন আগে আমরা গেলাম হচ্ছে ভুটান গেলাম। এই সময় পেলে দেশের মধ্যেও ঘুরি, দেশের মধ্যেও ঘুরি। ওকে, এবার ফাইনালি আমরা একটা সারপ্রাইজ আছে তোমাদের চারজনের জন্য, সেটা হচ্ছে একজনের কিছু কথা। আমরা সেই কথাটা শুনবো। তোমাদের ফ্যামিলির খুবই ক্লোজ, তারা কিছু বলেছেন, তিনি কিছু বলেছেন তোমাদের সম্পর্কে, আমরা সেটা একটু শুনবো। দেখি। রহমত এবং জলির যে পরিবারটা, আমি এক কথায় বলতে পারি যে ফ্যামিলি ফ্রেন্ড, এই যে ওয়ার্ডটার প্রপার যদি কোথাও ইউটিলাইজেশন হয়ে থাকে, তাহলে আমার আর ওই পরিবারের মধ্যে এটাই তার উৎকৃষ্ট প্রমাণ। একদম এক কথায় বলা যেতে পারে ওরা চারজনই আমার বন্ধু। রহমত বন্ধু, জলি বন্ধু, রজত বন্ধু, সহন বন্ধু। রজতের সাথে একটা স্মৃতির কথা বলি। ও একবার অসুস্থ হয়ে পড়ল, আমি 3 দিন পরে দেখতে গেলাম এবং ও আমার সঙ্গে কথা বলেনি, হসপিটালে বেডে শুয়েছিল এবং কথা বলেনি। আমি অনেকক্ষণ ধরে বুঝতে পারছিলাম না যে কেন কথা বলছে না। তার একটাই মাত্র কারণ যে আমি কেন 3 দিন পরে গেলাম। এইরকম একটা রিলেশন ওর সাথে। ফ্যামিলিটাকে যদি আমাকে বলেন যে আমি এই ফ্যামিলিটাকে ব্যাখ্যা করব কী করে, আমার কাছে একটা খুব পারফেক্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে নাটক অন্তঃপ্রাণ পরিবার। সহন এবং রজত, ওদের সাথে বসলে বোঝা যায় যে থিয়েটারটাকে ওরা কতটা ভালোবাসে। আমার এখন যে আকাঙ্ক্ষাটা নিয়ে আমি বসে আছি সেটা হচ্ছে বিশেষ করে রজত এবং সহনকে আমি দেখতে চাই রহমত এবং জলিকে নয়, বাংলাদেশের যে অভিনেতাগুলো আমাদের আদর্শ তাকে ডিঙিয়ে একটা সময় অভিনেতা হিসেবে এস্টাবলিশড হয়েছে। চমৎকার কথা আঙ্কেল বললেন। তার মানে সহন তো ভালোই, তো তাহলে দেখা যাচ্ছে যে আমি কিন্তু এতক্ষণ গল্প করে কিন্তু বুঝি নাই যে এতটুকু ও স্মার্ট। তো একটা কথা আমার বকুল আঙ্কেল অনেক ভালো লেগেছে যে চারজনই আমার বন্ধু, মানে শুধুমাত্র আপনারা না, আপনাদের থ্রুতেই হয়তো ওরা চেনে, কিন্তু ওরাও অনেক ক্লোজ বন্ধু। এই জিনিসটা খুব ভালো লেগেছে। তো আপনাদেরকে আবার অনেক 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 কৃতজ্ঞতা, ধন্যবাদ, সময় বের করেছেন, আপনারা চারজনই এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। ফাইনালি আমি চাইবো সবাই দর্শকদের উদ্দেশ্যে কিছু কিছু বলুন। আঙ্কেল, আপনি শুরুতে। দর্শক আমাদের কাছে, আমরা যারা অভিনয় করি বা যারা মিডিয়াতে আছি, দর্শকই কিন্তু আমাদের দেবতা, এবং সে দর্শক যখন তাদের এটা ভালো লাগবে তখন আমি মনে করব আমাদের অনুষ্ঠানটা সার্থক হয়েছে। আচ্ছা আন্টি, কিছু একটু। দর্শকদের প্রতি আমার বলা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো চিন্তা করবেন, ভালো ভালো অনুষ্ঠান দেখবেন। চমৎকার। রজত, তুমি কিছু বলো। না, অডিয়েন্সের কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই প্লিজ আমাদের বাংলাদেশের চ্যানেল দেখুন। আমরা সবাই অনেক কষ্ট করি, আমাদের বাংলাদেশের মিডিয়ার সব আর্টিস্টরা সবাই অনেক কষ্ট করে নাটক বানায়, এই প্রোগ্রাম বানায়। সবাই প্লিজ দেখুন, বাইরের চ্যানেলও দেখুন, বাট আমাদের চ্যানেলগুলো একটু বেশি করে দেখুন প্লিজ, এটাই রিকোয়েস্ট। ভালো লেগেছে কথাটা। আসলে এটা আসলে আমাদের সবারই এটা চাওয়া, আমরা সবাই চাই, যারা আমরা কাজ করি সবাই আমরা এটা চাই। ফাইনালি আমাদের লিটল মাস্টার বাট দ্য বিগ ম্যান সহন, হি হ্যাজ আ পয়েন্ট যে বাংলাদেশের চ্যানেলটা না দেখার কারণে মানে কেউ দেখতে চায় না, এত বেশি বাইরের চ্যানেল দেখে যে আস্তে আস্তে বাংলাদেশের চ্যানেলগুলো আর কেউ দেখে না। আসলে দর্শকদের দেখা উচিত বাংলাদেশি চ্যানেল, আর যারা ডাইরেকশন দেয় তাদের দেখা উচিত বিদেশি চ্যানেল, যাতে আইডিয়াটা বাইরে থেকে আনতে পারে, যাতে ভালো আইডিয়া, ভালো মুভিজ, ভালো ফিল্মস বানাতে পারে।
চমৎকার। আমি তার মানে খারাপ কথা বলি নাই কিন্তু, দ্য লিটল মাস্টার বাট দ্য বিগ ম্যান। ওর কিন্তু আমার মনে হচ্ছে ওর স্মার্টনেস সবচেয়ে বেশি এখানে। থ্যাংক ইউ সো মাচ শহন। আবার ফাইনালি চারজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের প্রজন্ম কথা। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। এই পরিবারটির সাথে কথা বলতে পেরে আমার অনেক কিছুই বলতে ইচ্ছা করছে, কিন্তু সময়ের অভাবে আমি বলতে পারছি না। আমার গল্প দেওয়ার আরও অনেকক্ষণ ইচ্ছে ছিল, কিন্তু হয়তো আবারও অন্য কোনো একটা এপিসোডে এই পরিবারটি আবার আসবে নতুন নতুন আরও অনেক গল্প নিয়ে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রজত শহনের মতোই বলবো, দেশের চ্যানেল দেখবেন, আমাদেরকে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।